দামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীর জুলাই হত্যাযজ্ঞ বাস্তবায়নের অন্যতম কুশীলব বলছেন বিশিষ্টজনরা। হাসিনার পক্ষে ব্যাংক থেকে চাঁদা নিতে নাসার নজরুল মজুমদার, দেশে বিদেশে অঢেল সম্পদ। শনিবার থেকে শুরু হচ্ছে সংলাপ, ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে মিতা স্নিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv এই চ্যানেলে। নির্বাচনকে সুকৌশলে নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক কারসাজি নিয়ন্ত্রকের দায়িত্বে আনা হয়েছিল সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের নির্দেশ বাস্তবায়ন সহ আওয়ামী সরকারের অনেক অপকর্মের অন্যতম হোতা এই জাহাঙ্গীর, এমন অভিযোগ বিশিষ্টজনদের। রিপোর্ট শিউলি শবনমের। সংবিধানের ভাষায় নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী সংস্থা, কিন্তু বিগত 15 বছরে প্রতিষ্ঠানটির ওপর আওয়ামী সরকারের নগ্ন হস্তক্ষেপে তা পরিণত হয় ঠুটু জগন্নাথে। তৎকালীন সরকারের নির্বাচনী খেলার সব ধরনের ষড়যন্ত্র একটি নির্দিষ্ট সময় জুড়ে বাস্তবায়ন করেছেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম। 2022 সালের 27 অক্টোবর নির্বাচন কমিশনে যোগ দিয়ে নিজেই হয়ে ওঠেন সরকার ও ইসির মধ্যে শক্ত সেতু। সরকারি কর্মকর্তা এবং তার অনুগত কর্মকর্তাকে অন্যতম প্রধান জায়গায় মানে সচিবিক দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে সে ম্যানিপুলেশনের কাজটা করেছে। সাবেক এই সচিবের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে ওনার শাস্তি পাওয়া উচিত, আর দোষী সাব্যস্ত যদি না হন তিনি মুক্ত হবেন। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, তাই অভিযোগগুলো তদন্ত হওয়া দরকার। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য দৃষ্টান্ত গড়ে তুলতে জাহাঙ্গীরের কঠোর শাস্তির দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। সরকারি কোনো ক্রীড়ানক এইখানে এসে আর কখনো নির্বাচনে ম্যানিপুলেশন কাজ করবে না। প্রকৃত অভিযোগ সুনির্দিষ্ট করে গঠন করতে হবে। সেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শুধু গ্রেপ্তার করলে এটা লোক দেখানো হবে। জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচনে সরকারের নীল নকশা বাস্তবায়নে জাহাঙ্গীর আলম এতটাই পটু ছিলেন যে তার খেতাব হয়ে ওঠে ডামি নির্বাচনের কারিগর। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক খাতে এক আতঙ্কের নাম। ব্যাংক মালিক ও এমডিরা সবসময় ভয়ে থাকতেন কখন গণভবনে ডাক পড়ে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্যাংকগুলো থেকে কোটি কোটি টাকা আদায়ের কাজ করতেন বিএবির এই সাবেক চেয়ারম্যান। নিজেও লাভবান হয়েছেন, দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। রিপোর্ট তৌহিদুর রহমানের। ব্যাংক খাতের মাফিয়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অবশেষে গ্রেফতার। স্বস্তিতে ব্যাংকাররা। আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। একসময় মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকারের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পক্ষে চাঁদাবাজি করতেন তিনি। চাঁদা আদায়ে ব্যাংক মালিক এবং এমডিদের ডাক পড়ত গণভবনে। প্রাপ্ত তথ্য বলছে 2015 থেকে 23 সাল পর্যন্ত 9 বছরেই ব্যাংক ব্যবস্থা থেকে শেখ হাসিনার পক্ষে আদায় হয়েছে অন্তত 3000 কোটি টাকা। কথিত সিএসআরের নামে শেখ হাসিনার পক্ষে চাঁদা আদায় করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংক খাতের হাজারো শেয়ার হোল্ডার। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। ইচ্ছা করে ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে 100 কোটি, 80 কোটি, 50 কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দিয়েছেন তারা। মজুমদারের ইচ্ছের বিরুদ্ধে কথা বলা যেত না। প্রধানমন্ত্রীর কার্যালয় যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকার একটা
সর্ট অফ একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছে। হাসিনাকে খুশি রেখে নিজেও লাভবান হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সিআইডি বলছে 2019 এবং 2020 সালে লন্ডনে 2টি বাড়ি কিনতে তিনি ব্যয় করেছেন 1,79,50,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 294 কোটি টাকা। আমার সাথে যদি আপনারা একটু স্লোগানে শরীক হন, আমার বড় বেশি ভালো লাগবে। জয় শেখ হাসিনা। 2022 সালে নিজের 4টি প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে 21,000 কোটি টাকা ঋণ নেন নজরুল ইসলাম মজুমদার, যার বড় অংশ পাচার হয়েছে। এছাড়া রাজধানীতে 77.51% খাস জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে টাকাটা অলরেডি চলে গেছে আর কি, হ্যাঁ, যেটা আমরা মানি লন্ডারিং বলি বা পাচার বলি, সেই পাচারেরটা আমরা যতই বলি না কেন, যখন এর টাকা হাত থেকে ফসকে যায়, আমি মনে করি যখন ফসকে যায় এটাকে রিফান্ড নিয়ে আসাটা খুব কঠিন, তবে অসম্ভব না। এইসব নিয়ে যারা ডিল করে, আইনজ্ঞ যারা আছে, তাদেরও হেল্প নিতে হবে। টেকসই অর্থনীতি নিশ্চিতে দেশের ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। তারকা ফুটবলার থেকে লুটের রাজনীতি, সালাম মুর্শেদির জুড়ি মেলাভার। ফেডারেশনের দায়িত্ব নিয়ে দেশে ফুটবলের উন্নয়ন তো দূরের কথা, ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন সালাম মুর্শেদি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে গুনতে হয়েছিল জরিমানা, ব্যবসায়িক কার্যকলাপে করেন সীমাহীন দুর্নীতি। আওয়ামী লীগের এমপি হয়ে সেই দুর্নীতি যেন লাইসেন্সই করে নিয়েছিলেন, গড়েন সম্পদের পাহাড়। আকাশুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন মুমসাদ দিনুরি। আমাদের দেশি খেলোয়াড়ও বেশি রাখবেন, কারণ তাদেরকে যদি জাতীয় দল অংশগ্রহণ করবে এটি স্বাভাবিক। দেশের ফুটবলে তারকা ফুটবলারদের একজন সালাম মুর্শেদি, তবে মাঠের মুর্শেদি সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র। ফুটবলকে অনন্য উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতির চেয়ারে। সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি। গত 2 দশকে দেশের ফুটবলে যে দুর্দশা, তার অন্যতম কারিগর এই সালাম মুর্শেদি। বাফুফের অর্থ ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন তিনি। অর্থনয়ছয়ে খোদ ফিফার আসামিও হয়েছেন সালাম মুর্শেদি। আর্থিক অনিয়মে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই বিভাগের প্রধান থাকায় ফিফার কাছে জরিমানাও গুনতে হয়েছে সালাম মুর্শেদিকে। বাংলাদেশ ফুটবলে একটা খুব বাজে অধ্যায় শেষ করেছে। অ্যাট দ্য সেম টাইম ফুটবলে যে তার মেধা, সেটাও সে প্রপার ইউজ করতে পারেনি। ফুটবলের মেধা থাকলে সে ফুটবলের জন্য উন্নতমূলক কাজ করতে, সেটা সে কিছুই করতে পারেনি, বরং ফুটবলের ক্ষতি করেছে। ঘরোয়া লিগে বাজে রেফারিংয়ের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই কমিটির প্রধান থেকে উন্নতির কোনো ছিটে ফোঁটাও দেখাতে পারেননি সালাম মুর্শেদি। ফুটবল টোটালি যেভাবে ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে, সেটা হলো বিভিন্ন অব্যবস্থাপনা, কারণ সুষ্ঠু পরিকল্পনার খুব অভাব ছিল ওখানে। ফুটবল মাঠের পাকা খেলোয়াড় ব্যবসা খাতেও কম যাননি। ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি। অঢেল সম্পদের মালিক হওয়ার পর সংসদ সদস্য হওয়ার স্বপ্ন পূর্ণ হয় তার। 2018 সালে খুলনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মুর্শেদি। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমপি নির্বাচিত হন তিনি। 6 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ফুলে ফেপে ওঠে সালাম মুর্শেদির সম্পদ। নির্বাচনের হলফনামা পর্যালোচনা করে দেখা যায় 2018 সালে সালাম মুর্শেদির স্থাবর অস্থাবর সম্পদ ছিল 95 কোটি টাকারও কিছু বেশি। 5 বছরে তা বেড়ে 137 কোটি টাকা দাঁড়ায়। বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় প্রায় 9 কোটি টাকা। তার স্ত্রীর সম্পদ বাড়াও ছিল চোখে পড়ার মতো। দেশে ও দেশের বাইরে নামে বেনামে অঢেল সম্পদও গড়েছেন সালাম মুর্শেদি। গুলশানে অন্যের সম্পদ দখলের অভিযোগ ওঠে সালাম মুর্শেদির নামে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয় নির্বিঘ্নে অপকর্ম করে গেছেন সালাম মুর্শেদি। তবে রাজনৈতিক পট পরিবর্তনে বদলে গেছে দৃশ্যপট। হারিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতির চেয়ার, কপালে জোটে হত্যা মামলা। অবশেষে হয়েছেন র্যাবের হাতে গ্রেফতার। মুমসাদ দিনুরি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সংস্কারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। তবে সেই সংস্কারের রূপরেখা কেমন হওয়া উচিত তা নিয়ে মতভিন্নতা আছে দলগুলোর মাঝে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, দেশে নির্বাচন কবে হবে সেই সময়সীমা তার অন্তর্বর্তী সরকারই ঠিক করবে। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার যৌক্তিকতা তুলে ধরেন।
আর এই প্রেক্ষাপটে শনিবার থেকে শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ। গণসংহতি আন্দোলন বলছে প্রক্রিয়া ঠিক করতেই একটি প্রাতিষ্ঠানিক কাঠামো জরুরি। নানা ধরনের মত আছে এখানে। একই সাথে নির্বাচন একটা প্রশ্ন, সেই নির্বাচনটা এই পুরো প্রক্রিয়ার একটা অংশ। প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এই পুরোটা মিলে তো রাষ্ট্রের একটা রূপান্তর। সরকারকে সহযোগিতা কেবল তো বক্তৃতার ব্যাপার না, এটা তো আসলে একটা কাঠামোগত জায়গাটা কি হতে পারে সেটা তাদের তৈরি করতে হবে। এখন এটা আমরা বলেছি যে একটা জাতীয় একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল মতো গঠন করা যেতে পারে, যেটার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ সরকারের থাকবে। বিএনপি বলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। সব ক্ষেত্রে যদি সরকার সময় নেয় তাহলে এর তো অন্তহীন একটি ঘটনা হবে। সরকার বর্তমান তারা এটা শুরু করতে পারে, কিন্তু এটা শেষ তো একটা সরকারই পারবে, এটা আমাদের বিবেচনায় ব্যক্তিগতভাবে আমি তা মনেও করি না। কিন্তু সবথেকে বেশি জরুরি হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সব দলমতের সমর্থন নিয়েই সরকারকে সংস্কার করতে হবে বলেও মত এই বিএনপি নেতার। জনগণের সবথেকে বড় নিরাপত্তা কর্মী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর্যায়ে থাকবেন। রাজধানীতে 36 মিলিমিটার বৃষ্টিপাত, শুক্রবার ভারী বর্ষণের শঙ্কা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। লঘুচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি, শুক্রবারও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাত জুড়ে হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলজট। গভীর রাতেও ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিপোর্ট মাহতাব মিনহাজের। লঘুচাপের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি রাতভর চলতে থাকে রাজধানী জুড়ে। ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়ে কর্মজীবী ও ঘরমুখ মানুষেরা। সন্ধ্যার থেকে এত বৃষ্টি হচ্ছে ঢাকায় যে জলাবদ্ধতা হয়, রাস্তা ডুবে গেছে, মানে আমরা গাড়ি চালানোর কোনো সুযোগ পাচ্ছি না। অকুল পানি, পানির মধ্যে গাড়ি ঘোড়া চলা যায় না, রিক্সা চালান পারি না, রাস্তাঘাটের পানিতে বৃষ্টিতে উল্টে যায়। বৃষ্টি হলেই রাজধানীর জলজট দীর্ঘদিনের সমস্যা, এর সমাধান চান নগরবাসী। সামান্য বৃষ্টি হলে জিগাতলা থেকে গাবতলা পর্যন্ত পুরাটা পানি বুড়ে যায়, কিন্তু কেউ এইটা মেরামত করার জন্য আসে না কেউ। হালকা বৃষ্টি হলে 30 বছর ধরা এই রাস্তাঘাট ডুবে যায়, গাড়ি ঘোড়া আমরা চালাতে পারি না, অনেক কষ্ট হয়। সিটি কর্পোরেশন হাজার হাজার টাকা পয়সা মানে লুটা খাইছে, কিন্তু কাজ ঠিক মতো করে নাই। এই জন্যে আমরা সরকারের কাছে নিবেদন করি এই রাস্তা যেন কাজ ভালো হয়। বুধবার রাতে রাজধানীতে 36 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। লঘুচাপের প্রভাবে বৃহস্পতি শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে নতুন করে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এ নিয়ে একদিনে ইসরায়েলকে লক্ষ্য করে 240টি রকেট ছুড়ল সংগঠনটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হিজবুল্লাহ রকেটগুলো 3 ধাপে ছোড়া হয়। এদিকে লেবাননের 24 ঘণ্টা ইসরায়েলি বিমান হামলায় 50 জন নিহত হয়েছে, আহত 85 জন। এদিকে লেবাননের স্থল অভিযান পরিচালনার সময় হিজবুল্লাহ বাহিনীর ব্যাপক প্রতিরোধে মুখে পড়েছে ইসরায়েলের সেনারা। এতে ইসরায়েলের 8 সেনা নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সেনাদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করে তেল আবিব। ক্ষয়ক্ষতির কথা না বললেও হিজবুল্লাহর হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই অবস্থায় লেবাননের স্থল অভিযানে সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খেলার সংবাদ। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী
উম্মে রোমান আহমেদ শিশির সহ 6 জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে তারা। এতে 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সকল হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সাকিবের পাশাপাশি তার বাবা আবুল কালাম, বোন কণিকা আফরোজের ব্যাংক হিসেবেরও তথ্য চেয়ে চিঠি দিয়েছে BFIU। শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীর, জুলাই হত্যাযোগ্য বাস্তবায়নের অন্যতম কুশীলব বলছেন বিশিষ্টজনরা। হাসিনা পক্ষে ব্যাংক থেকে চাঁদা নিতে নাসা নজরুল মজুমদার, দেশে বিদেশে অঢেল সম্পদ। শনিবার থেকে শুরু হচ্ছে সংলাপ, ক্ষমতা হস্তান্তরে গুরুত্ব রাজনৈতিক দলগুলোর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।